হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। কি চ্যাপ্টার পড়াচ্ছে এটাই? স্যার আমাদের তো এটা শেষ করে দিয়েছে, আমাদের এখন ইলেকট্রোলিসিস ধরেছে। হ্যাঁ, কি ধরেছে? কি চ্যাপ্টার ধরেছে? স্যার ইলেকট্রোলিসিস ধরেছে, ইলেকট্রোলিসিস। ইলেকট্রোলিসিস। ঠিক আছে, পরের দিন থেকে আমরা ইলেকট্রোলিসিস পড়াবো। আমাকে চ্যাপ্টারটা একটু ছবি তুলে পাঠিয়ে দিস। আচ্ছা স্যার। চ্যাপ্টারটা পাঠিয়ে দিস আমাকে, ঠিক আছে? আচ্ছা স্যার। পরের সপ্তাহে পাঠিয়ে দিলেই হবে, মানে এই সপ্তাহের মধ্যে পাঠিয়ে দিস, দু একদিনের মধ্যে। ঠিক আছে স্যার, পাঠিয়ে দেবো। আচ্ছা, এই চ্যাপ্টারটা একটুখানি বাকি আছে পড়াতে, খানিকটা বাকি রয়েছে। সেটা হ্যাঁ। হচ্ছে সেটা হচ্ছে স্পেসিফিক সল্ট গুলোকে কিভাবে প্রিপেয়ার করতে হয়। আমি সিলেবাস দেখেছি, সিলেবাসের মধ্যে এই মেথডস অফ প্রিপারেশন অফ নর্মাল সল্ট আর প্রপার্টি আছে, সল্টের প্রপার্টি আছে, এই লাস্টের জিনিস উইথ প্রপার্টি, সল্টের কিছু প্রপার্টি আছে, সেটা এই জিনিসগুলো আজকে আমি পড়িয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে। ইলেকট্রোলিসিস চ্যাপ্টারটা শুরু করতে পারবো আমরা। তো প্রথম কথা হচ্ছে যে নর্মাল সল্ট যার কোনো রিপ্লেসেবল এইচ বা ওইচ এইসব থাকে না, সেগুলোকে বলে নর্মাল সল্ট। তো আমরা এরকম ধরনের স্পেসিফিক কিছু সল্ট কি করে তৈরি করতে হবে সেটা দেখছি। সল্ট তৈরি করার কিছু বেসিক ইনফরমেশন আছে, বেসিক কিছু মেথড আছে, সেই জেনারেল মেথড গুলো একটু ভালো করে বুঝতে হবে, স্টেপ গুলো বুঝতে হবে যে কার পরে কি করা হয়। ডিরেক্ট কম্বিনেশন দুটো দিয়ে প্রিপেয়ার করা যায়। হ্যাঁ, অনেক রকম মেথডেই তৈরি করা যায়, কিন্তু ঘটনাটা হচ্ছে যে সেটার একটা প্রসেস আছে, স্টেপস আছে। ও তো মেথডের কথা বললাম যে ডিকম্পোজিশন রিয়াকশন বা এই রিয়াকশন ওই রিয়াকশন সেই রিয়াকশন, কিন্তু এখানে আমি বলছি যে ওই মেথডের মধ্যে আবার অনেকগুলো স্টেপ রয়েছে, সেই স্টেপগুলোই কিন্তু এখানে পড়ানো হবে। ওটা তো মেথড তো আগেই পড়ানো হয়েছে, আগের ক্লাসেই আমি বলেছি যে কোন কোন মেথডে সল্ট তৈরি করা যায়, এইসব কথা আমি আগের ক্লাসেই বলেছি। কিন্তু স্পেসিফিক ভাবে কোনো একটা সল্ট, যেরকম ধর এখানে ফেরিক ক্লোরাইড রয়েছে, তো ফেরিক ক্লোরাইডটাকে তুই কি করে এক্স্যাক্টলি তৈরি করবি সেটা আমাদের জানতে হবে। সেটা ধর আজকে আমি তোকে বলছি, এরকম যে যে সল্ট গুলো আছে সিলেবাসে আছে তাদের প্রিপারেশনের মেথড গুলো, টেকনিক গুলো বলছি, এক্সপেরিমেন্টাল টেকনিক। তো প্রথম কথা হচ্ছে যে ফেরিক ক্লোরাইড যখন তৈরি করা হয় তখন কার কার সাথে রিয়াকশন করে তৈরি করা হয় তার একটা ছবি, আমি এটা তোদের বইয়ের ছবি, সেই ছবিটা আমি তোকে দেখাচ্ছি, পরে আমি ডিটেলে যাচ্ছি। বেসিক্যালি এখানে কি কি লাগে না, এই রিয়াকশনটা করানোর জন্য তোর ড্রাই ক্লোরিন গ্যাস লাগবে, আয়রন কয়েল লাগবে, একটা ক্যালসিয়াম ক্লোরাইডের ড্রাইং ফিউজড ক্যালসিয়াম ক্লোরাইডের বাল্ব লাগবে, এখানে যেটা রয়েছে, একটা ফ্রিজিং মিক্সচার লাগবে যেখানে আয়রন 3 ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড তৈরি হবে। তো একটা প্রথমেই কয়েকটা কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে ফেরিক ক্লোরাইড ইজ হাইলি হাইগ্রোস্কোপিক
হাইগ্রোস্কোপিক বলবো না, ডেলিকুয়েসেন্ট বলবো, সরি ডেলিকুয়েসেন্ট বল, ডেলিকুয়েসেন্ট। হাইগ্রোস্কোপিক আর ডেলিকুয়েসেন্ট আলাদা ব্যাপার। ডেলিকুয়েসেন্ট হচ্ছে ডিজলভ করে যাবে। তো হাইলি ডেলিকুয়েসেন্ট সাবস্ট্যান্স, সেই জন্য ফেরিক ক্লোরাইড অলওয়েজ kept in close container। এটা এক নম্বর কথা। দু নম্বর কথা, এখানে যা কিছু করা হবে সব ড্রাই কন্ডিশনে করা হবে। ড্রাই কন্ডিশন, কোনো ময়েশ্চার বা জল ফল কিছু থাকলে হবে না। ফেরিক ক্লোরাইড সেই জলটা খেয়ে নেবে এবং খেয়ে নিয়ে সেখানে কিনা ও জলে ডিজলভ করে যাবে, ডেলিকুয়েসেন্ট সাবস্ট্যান্স। এর সাথে সাথে আরো একটা জিনিস তোর জানার দরকার এখানে, সেটা হচ্ছে যে ক্লোরিনটা আমি কোথা থেকে পাবো? ক্লোরিনটা আমি পাবো হচ্ছে আরেকটা সেপারেট রিয়াকশন করতে হবে। MnO2 এর সাথে HCl রিয়াকশন করে MnCl2 ওয়াটার আর এই ক্লোরিন গ্যাস, তাকে নিয়ে এই ক্লোরিনটাকে ড্রাই কন্ডিশনে নিয়ে এখানে নিয়ে আসতে হবে। তো তার মানে আয়রনের সাথে ক্লোরিনের রিয়াকশন করিয়েই এখানে FeCl3 তৈরি করা হচ্ছে। পরিষ্কার ব্যাপার এটাই। এখানে ফ্রিজিং মিক্সচার দেয়া রয়েছে, কারণ ওটাকে ঠান্ডা করে কালেক্ট করা যেতে পারে, সেই জন্য ফ্রিজিং মিক্সচার দেয়া রয়েছে। এবার আমি স্টেপগুলো নিয়ে ডিটেলে যাচ্ছি। কি কি স্টেপ নিয়ে যাচ্ছি দেখ। প্রথম কথা হচ্ছে যে আমি ক্লোরিন গ্যাসটা তৈরি করেছি কোথা থেকে, ভালো করে শোন। MnO2 এর সাথে HCl রিয়াকশন করে MnCl2 প্লাস ক্লোরিন প্লাস জল। তো এখানে দেখছিস যে ক্লোরিনের সাথে জলটাও রয়ে গেছে, কিন্তু আমার এই রিয়াকশনের জন্য দরকার কি, এখান দিয়ে কি ঢুকবে না, ড্রাই ক্লোরিন। তো এই যে ক্লোরিনটা ঢুকছে এর মধ্যে কিন্তু জল আছে, কারণ এই ক্লোরিনটা এখান থেকে এসছে। তাই এখানে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড এখান দিয়ে পাস করা। কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড কি? ওয়াটার অ্যাবজর্বিং কম্পাউন্ড, ওয়াটার অ্যাবজর্বিং এজেন্ট। তো কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে গেলে কি হবে, এখান থেকে যে ক্লোরিনটা বেরোবে সেটা ড্রাই ক্লোরিন হবে, কারণ কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড এটা কি করবে, ওয়াটারটাকে অ্যাবজর্ব করবে। তো ড্রাই ক্লোরিন গ্যাস তার মানে এটা পাস থ্রু একটা আগেই তোকে H2SO4 এর মধ্যে দিয়ে পাস করিয়ে নিতে হবে। তারপরে এটা হচ্ছে কম্বাসন টিউব, এই যে হিট করা হচ্ছে এই যে টিউব, আয়রন ওয়্যার আছে, এটা হচ্ছে কম্বাসন টিউব। তো এই কম্বাসন টিউবের মধ্যে আমি পাঠাবো যেখানে আয়রন ওয়্যার রয়েছে। তো ক্লোরিনটাকে ড্রাই করে নিতে হবে, ড্রাই করে নিয়ে এবারে কম্বাসন টিউবের মধ্যে আমি পাঠালাম। কম্বাসন টিউবটাকে হিট করা হচ্ছে, যেটা অলরেডি তুই দেখতে পাচ্ছিস এখানে। এবারে ক্লোরিন গ্যাস পাঠিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখ, এবারে তোর প্রথমে স্লো হিটিং করতে হবে। এই হিটিংটা যেটা তুই করছিস এটা কিন্তু তোকে খুব স্লোলি হিট করতে হবে। এখানে ক্লোরিন গ্যাস ঢুকেছে, স্লোলি হিট করছিস। এবারে এই রিয়াকশনে কিছুক্ষণ বাদেই কিন্তু এই আয়রন ওয়্যারটা লাল হয়ে গেছে, দেখ লাল হয়ে গেছে। তখন কিন্তু হিটিং বন্ধ করে দিতে হবে। হিটিং
আর দরকার নেই, কারণ এই রিয়াকশনটা এক্সোথার্মিক, আরো বেশি হিট জেনারেট করবে। FeCl3 রিয়াকশন যখন হবে সেখানে হিট বেরোবে, কারণ এক্সোথার্মিক, এখানে আরো হিট বেরোতে থাকবে। সেই জন্য খানিকটা হিট করার পরে দেখ এখানে লেখা আছে কি ডিসকন্টিনিউড, এখানে হিটটাকে কিন্তু আর বন্ধ করে দিতে হবে। স্টেপ 2 কিন্তু আর প্রথমে একটু হিট করবে, অল্প একটু হিট করবে, বেশি আর হিট করার দরকার নেই, হিট করে বন্ধ করে দিতে হবে। এবার রিয়াকশন আপনা আপনি হতে থাকবে, কোনো চাপ নেই, আপনা আপনি হতে থাকবে, যে ক্লোরিন আয়রনের সাথে রিয়াকশন করতে থাকবে, শুরু করে দেবে, FeCl3 তৈরি হতে থাকবে। হলো। এবারে দেখ স্টেপ নাম্বার 3, FeCl3 কিন্তু একটা ভোলাটাইল সল্ট, volatile salt FeCl3 whose vapors condense in the receiving flask kept in freezing mixture। এই যে রিসিভিং ফ্লাস্ক যেটা এখানে, এটা একটা ফ্রিজিং মিক্সচার, মানে আইস আর সল্ট দিয়ে ফ্রিজিং মিক্সচার করতে হবে। কেন না, এখান দিয়ে যে FeCl3টা বেরোবে সেটা কি FeCl3 ভেপার, তাকে কনডেন্স করে এখানে নিচে সলিড ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে FeCl3 যেটা প্রথমে তৈরি হচ্ছে সেটা ভেপার ফেজে রয়েছে, তাকে কিন্তু FeCl3 এটা সলিড ফর্মে নিয়ে আসার জন্য এখানে কিন্তু আমি ফ্রিজিং মিক্সচার আমি ইউজ করছি। ফ্রিজিং মিক্সচার ইউজ করে সেটাকে ওটা করা যাবে। আর কি, FeCl3 যেহেতু ডেলিকুয়েসেন্ট, যে কোনো সময় জল ফল অ্যাবজর্ব করে নিতে পারে, সেই জন্য এটা কানেক্টেড থাকবে একটা ফিউজড ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে, যেটা কিনা বাইরে থেকে ময়েশ্চার ঢুকতে দেবে না, ময়েশ্চারটা কাট অফ করে দেবে। তাহলে টোটাল বিষয়টা তোর কাছে পরিষ্কার, কোনটা কি নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে, স্যার বুঝেছি, পরিষ্কার বোঝা গেছে। ছবি দিয়ে তোকে আমি দেখালাম, এবং এই জিনিসগুলোই ছোট ছোট প্রশ্ন দেয়, যে কেন তুমি ফিউজড ক্যালসিয়াম ক্লোরাইড নেবে বলো, কেন হিটিংটা ডিসকন্টিনিউ করা দরকার বলো, ক্লোরিনকে কেন সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে পাস করতে হবে সেটা বলো, কেন ফ্রিজিং মিক্সচারের মধ্যে এটাকে কালেক্ট করা হয় সেটা বলো। তো এই জন্যেই আমি বলছি যে স্টেপগুলো কিন্তু ধরে ধরে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা স্টেপ পড়তে হবে। এইগুলো বেশিরভাগই এক্সপেরিমেন্ট বলে সবাই ছেড়ে দেয়, এক্সপেরিমেন্ট বলে পড়তে চায় না, কিন্তু যেখানে বিষয়টা হচ্ছে যে ছোট ছোট স্টেপ রয়েছে এবং প্রত্যেকটা স্টেপের কিন্তু কাজ আছে, কেন এটা করা হচ্ছে, কেন ওটা করা হচ্ছে, তার কিন্তু কাজ রয়েছে। তো আমি তোকে এতক্ষণ ধরে আমি বললাম যে ফেরিক ক্লোরাইড এই সল্ট একটা ডেলিকুয়েসেন্ট সল্ট, এটা ওয়াটার ময়েশ্চার অ্যাবজর্ব করে এবং সেই ময়েশ্চারের মধ্যে ওটা ডিজলভ করে যায়। তো সেসব আটকানোর জন্য ড্রাই ক্লোরিন গ্যাস, ক্লোরিনটা কোথা থেকে নেওয়া হচ্ছে না নেওয়া হচ্ছে সব কথাই আমি তোকে ডিটেলে বললাম। তো ফেরিক ক্লোরাইড এই সল্টটা তৈরি হয়ে গেল, কিভাবে তৈরি করা হয়েছে সব কথাই আমি তোকে বলেছি। তো চল এবারে আরো একটা নর্মাল সল্ট, আমাদের নর্মাল সল্ট তৈরি করাই রয়েছে সিলেবাসে, তো আরো একটা নর্মাল সল্ট কি করে তৈরি করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে জিঙ্ক সালফেট। এবারে জিঙ্ক সালফেট, হ্যাঁ জিঙ্ক সালফেটের মধ্যে 7টা জল থাকে, ও জল নেয়। হ্যাঁ, মানে আমি যদি জিঙ্কের মধ্যে সালফিউরিক অ্যাসিড দিই, দুটোই মানে অ্যাকোয়া সালফিউরিক অ্যাসিড, তাহলে জিঙ্ক সালফেটের হাইড্রোজেনই হবে। হ্যাঁ সে তো হবে। তাহলে এটা লেখা যায় না? না, সল্টটা তৈরি করলেই হলো না, তো ওখান থেকে ওটাকে ক্রিস্টালাইজ করতে হবে। সল্ট প্রিপারেশন যে কোনো রিয়াকশন দিয়েই সল্টটা তৈরি হয়তো করা যায়, কিন্তু সেটা এফেক্টিভ ইল্ডে সেটাকে ক্রিস্টালাইজ করে সেটাকে
সলিউশনের মধ্যে হয়তো অনেক সময় থেকে যায়, সেটাকে আলাদা করে সেপারেট করা, ইচ অ্যান্ড এভরিথিং করাটা কিন্তু যে কোনো মেথড দিয়ে হয় না, কিছু স্পেসিফিক মেথড দিয়ে হয়। সেই মেথডগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো জিঙ্ক সালফেট যখন আমরা তৈরি করব, তখন আমাদের প্রথম যেটা দরকারি জিনিস সেটা হচ্ছে যে ডাইলুট সালফিউরিক অ্যাসিড। তো ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিয়ে সিম্পল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ZnSO4 তৈরি হয়ে যাবে, কিন্তু তারপরেও তো কাজ থাকছে, তাকে ফিল্টার করা, ক্রিস্টালাইজ করা, এই সমস্ত কাজগুলো থাকছে, সেগুলো তো বলতে হবে। শুধু তো ওরকম করে দিলে হবে না। এটা হচ্ছে একটা সিম্পল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তো আমরা এখানে কি করছি না, জিঙ্ক সালফেট তৈরি করার সময় এর মধ্যে ডাইলুট সালফিউরিক অ্যাসিড নিয়েছি প্রায় 40 সিসির মতো, এটা ভ্যারি করতে পারে, আমি আমার মতো বলেছি। তো এরকম কোনো মাপের ব্যাপার নেই, এটা একটা পার্টিকুলার, আমরা করার সময় এরকম ধরনের 40 সিসির মতো একটা মাপ ইউজ করি। তো একটা বিকারের মধ্যে আমরা এই সালফিউরিক অ্যাসিডটা নিয়েছি, এখানে যেরকম দেখতে পাচ্ছিস এরকম সালফিউরিক অ্যাসিডটা 40 সিসি নেওয়া হয়েছে। আমরা জিঙ্ক সালফেট তৈরি করতে যাচ্ছি। তো এটা নেওয়ার পরে সেকেন্ড স্টেপ কি না, 40 নিলে মোটামুটি 5 গ্রামের মতো জিঙ্ক গ্রানিউলস, জিঙ্কের ছোট ছোট দানা আমরা এর মধ্যে, এইটা জিঙ্ক আমরা এর মধ্যে অ্যাড করছি। এর মধ্যে আমরা জিঙ্কের ছোট ছোট দানা আমরা এখানে ডাইলুট সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিচ্ছি। ইজি ব্যাপার। 40 সিসি ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিলাম, তার মধ্যে জিঙ্কের লাম্প দেব না, উই শুড ইউজ জিঙ্ক granules, not the lump. যদি এরকম বড় টুকরো যদি তুই দিয়ে দিস তাহলে রিয়াকশন স্টপস আফটার সাম টাইম, রিয়াকশন স্টপস আফটার সাম টাইম, কিছু সময় বাদে কিন্তু রিয়াকশনটা স্টপ হয়ে যাবে, রিয়াকশনটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য ছোট ছোট টুকরো এরকম দেয়া ভালো, যেটা দিয়ে রিয়াকশনটা হবে। তো জিঙ্কের ছোট টুকরো আমরা এখানে দিয়ে দিলাম, সেকেন্ড স্টেপ এটা আমরা করলাম। এবারে এটা করার পরে কি দেখা যাবে, না এখান থেকে দেখা যাবে যে এরকম ভাবে হাইড্রোজেন গ্যাস কিন্তু লিবারেটেড হবে। হাইড্রোজেন গ্যাস is liberated and effervescence is produced. effervescence এখান থেকে বাবল উঠছে, তুই দেখতে পাবি। জিঙ্ক দিয়েছিস ডাইলুট সালফিউরিক অ্যাসিডের মধ্যে, তুই দেখতে পাবি যে হাইড্রোজেন গ্যাস আস্তে আস্তে ওখান থেকে বেরোচ্ছে, খুব একটা ফাস্ট না হলেও মোটামুটি এটা বেরোতে থাকবে, হাইড্রোজেন গ্যাস ওখান থেকে বেরোতে থাকবে। তো হলো 40 সিসি সালফিউরিক অ্যাসিড নিলাম, 5 গ্রামের মতো জিঙ্ক নিলাম, গুঁড়ো নিলাম, ওর মধ্যে অ্যাড করলাম, হাইড্রোজেন গ্যাস লিবারেটেড হতে থাকলো, এবার দেখতে পেলাম ভালো কথা। এবার কি, এবারে হাইড্রোজেন গ্যাস সব বেরিয়ে গেছে। ফিল্টার দ্য কন্টেন্ট অফ দ্য বিকার টু রিমুভ আনইউজড জিঙ্ক অ্যান্ড আদার ইম্পিউরিটিস। যে জিঙ্ক যদি এসব পড়ে থাকে বা অন্য কিছু যদি উল্টো পাল্টা ধুলো ময়লা পড়ে থাকে, সেই জন্য আমরা কি করব না, এটাকে ফিল্টার আউট করব, ফিল্টার করলে এই উপরে কিন্তু জিঙ্ক প্লাস ইম্পিউরিটিস গুলো এখানে আটকে যাবে, এই উপরে আটকে যাবে, এই জায়গায় জিঙ্ক আর ইম্পিউরিটি এইসব আটকে গেল। বাকি যে পুরো সলিউশনটা যেটা, এটাই হচ্ছে জিঙ্ক সালফেট সলিউশন। জিঙ্ক সালফেট সলিউশনটা, কারণ আমি জিঙ্কের সাথে H2SO4 দিয়ে যখন রিয়াকশন করেছি তখন ZnSO4 আর হাইড্রোজেন হয়েছে।
তো সলিউশনের মধ্যে এটা রয়েছে। যদি আনইউজ জিঙ্ক থাকে তাহলে জিঙ্কটা আমি ফিল্টার করে আলাদা করে নিয়েছি, তাহলে হয়ে গেছে জিঙ্ক সালফেট এর সলিউশনটা আমি পেয়ে গেছি। এবার এই সলিউশনটাকে আমরা একটা জায়গায় রাখবো, এরকম ওয়াচ গ্লাস বা একটা কন্টেনার, একটা গ্লাস কন্টেনারে রাখবো, আর হিট করে ইভাপোরেট করব, সলিউশন পার্টটাকে ইভাপোরেট করার চেষ্টা করব। তো এখান থেকে ইভাপোরেশনে ওখান থেকে কি হবে না, ওয়াটার এসব বেরোতে থাকবে, ওয়াটার ইভাপোরেট করতে থাকবে আপ টু পয়েন্ট অফ ক্রিস্টালাইজেশন। মানে একটা সময় আসবে, ধর এখানটায় ধর তোর এই জায়গাটার মধ্যে ধর জল ফল এসব ছিল, একটা হিট করতে করতে একটা সময় দেখবি নিচে দানা 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 এরকম ধরনের জিঙ্ক সালফেট, এটাকে বলে, সেই সময়টাকে বলে কি, এটাকে বলে ক্রিস্টালাইজেশন। জিঙ্কের ক্রিস্টাল আর গ্রানুলেটেড জিঙ্কের মধ্যে কি ডিফারেন্স? ওটা তো জিঙ্ক, তো ওটা আবার ক্রিস্টাল। গ্রানুলেটেড জিঙ্ক তো ওটা তো মেটাল, আর এটা তো ক্রিস্টাল হয় সল্টের ক্রিস্টাল হয়। মেটালের তো গ্রানুলেটেড মেটাল ডাস্ট হয়, সব হয়। সল্টের ক্ষেত্রে ক্রিস্টালাইজেশন হয়। তো আমরা এরকম ভাবে হিট করে পয়েন্ট অফ ক্রিস্টালাইজেশনে নিয়ে এলাম। নিয়ে আসার পরে ওটাকে কুল করতে হবে, ধীরে ধীরে ঠান্ডা করতে হবে। এর এক নিচে লেখা আছে অন কুলিং উই অবটেন দ্য নিডল শেপ ক্রিস্টালস অফ হোয়াইট ভিট্রিয়ল, যার মধ্যে 7খানা জল থাকবে। ZnSO4 এর ফর্মুলা হচ্ছে ZnSO4.7H2O, এটাকে বলে হোয়াইট ভিট্রিয়ল। এর মধ্যে 7টা জল আছে, 7টা ওয়াটার মলিকুল আছে। তো এবারে এরকম সাদা কুল করলে আস্তে আস্তে এখানটা যেরকম দেখতে পাচ্ছিস এরকম হয়ে যাবে, তবুও কিছুটা ময়েশ্চার এর মধ্যে থেকে যাবে। একটা ফিল্টার পেপারে জড়িয়ে রেখে দিতে হবে। এর পরের স্টেপ হচ্ছে যে ক্রিস্টালস আর ড্রাইড বিটুইন দ্য ফোল্ডস অফ এ ফিল্টার পেপার। ফিল্টার পেপারের মধ্যে একটা ফিল্টার পেপার নিয়ে এরকম ফোল্ড করে তার ভিতরে রেখে দিলে এটা ড্রাইড কন্ডিশনে চলে আসবে। এভাবে জিঙ্ক সালফেটটা তৈরি করা যাবে। তাহলে জিঙ্ক সালফেটটা কিভাবে তৈরি করা হলো মনে মনে একবার ভেবে নে। জিঙ্কটা 40 সিসি মতো H2SO4 নেওয়া হলো, জিঙ্ক 5 গ্রাম জিঙ্ক ইত্যাদি দেওয়া হলো। হিট ফিট করার দরকার নেই, এখানে কোনো ফিটিং এর ব্যাপার নেই। তারপরে আনইউজড জিঙ্ক বা মেটেরিয়াল গুলো যদি কিছু থাকে তাহলে সেটা ফিল্টার আউট করে নেওয়া হলো। করে নেওয়ার পরে সলিউশনটাকে নিয়ে এবারে আমি হিট করে ইভাপোরেট করতে থাকলাম। আস্তে আস্তে পয়েন্ট অফ ক্রিস্টালাইজেশনে পৌঁছে গেল, তখন কিন্তু ক্রিস্টাল তৈরি হয়ে গেল। ZnSO4.7H2O ক্রিস্টাল, সেটাকে আমি ড্রাই করে কুল করার পরে ড্রাই করলাম, ড্রাই করে ZnSO4.7H2O পেয়ে গেলাম। ওটাই হচ্ছে ক্রিস্টালস অফ জিঙ্ক সালফেট। তো এটা হলো জিঙ্ক সালফেট কি করে তুমি বানাবে। তাহলে জিঙ্ক সালফেট কিভাবে বানাবো সেটা বোঝা গেল। সেটা হলো এরপর দেখ যে রিয়াকশনটা আমরা ফলো করেছিলাম সেটা হচ্ছে এই রিয়াকশন, কিন্তু জিঙ্ক সালফেট নয়, রাদার আমরা এখানে তৈরি করলাম যেটা আলটিমেটলি জিঙ্ক সালফেট
7H2। এবার চল আমরা দেখি lead chloride PbCl2 প্রেসিপিটেশন। এই তো এই রিঅ্যাকশনটা আমি তোমার সকালবেলা জিজ্ঞাসা করেছিলাম। কোন রিঅ্যাকশন? এই মানে PbNO3 এর সাথে যদি আমি HCl রিঅ্যাক্ট, এটাই সকালে করছিলাম, HCl রিঅ্যাক্ট করাই, তাহলে PbCl2 যে প্রেসিপিটেটটা করবে ওটা কি কালারের করবে? সাদা সাদা যে কটা তুই পাঠিয়েছিস সবই সাদা প্রেসিপিটেট। PbCl2 সাদা কোনো টাইপ নেই, জিলেটিনাস, হোয়াইট, মিল্কি, কার্ডি। শুনতে পাচ্ছি এখানে পুজো হচ্ছে বলে দুমদাম করে সমস্ত ঘন্টা বাজাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না, অর্ধেক কথা শুনতে পাচ্ছি না। বলছি যে এই যে তুমি মানে হোয়াইট যে বলেছিলে, এই হোয়াইটের কোনো টাইপ হবে না? মানে ধরো জেলাটিনাস হোয়াইট বা মিল্কি যেগুলো হোয়াইট। তুই বলেছিস সেগুলো তো এরকম নেই, একমাত্র কার্ডি হোয়াইট AgCl আছে, ওটাকে হোয়াইটও বলা যায়, বাকি সবগুলো হোয়াইট। জিলাটিনাস হোয়াইট অন্য জিনিস, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। মিল্কি হোয়াইট অন্য, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। যেগুলো তুই পাঠিয়েছিস সেগুলোর মধ্যে ওরকম ভ্যারাইটি ছিল না বলে আমি শুধু হোয়াইট লিখে দিয়েছি, ওর মধ্যে ভ্যারাইটি ছিল না, ওগুলোতে কোনো ভ্যারাইটি ছিল না। যেগুলো তুই দিয়েছিস ওর অনেক ভ্যারাইটি হয়, কিন্তু সেগুলোর মধ্যে ভ্যারাইটি ছিল না। আচ্ছা স্যার। তো lead chloride এটা হোয়াইট এবং এটা হট ওয়াটার সলিউবল। সেই জন্য এটা তৈরি করার সময় যখন তখন কিন্তু হিট করা যাবে না, কারণ হট ওয়াটারে এটা সলিউবল হয়ে যাবে। তো সাবধানে করতে হবে, যা কিছু করতে হবে সাবধানে করতে হবে। তো চল lead chloride আমরা কিভাবে তৈরি করবো। এটা একটা নর্মাল সল্ট। তো প্রথম কথা হচ্ছে যে lead nitrate, আমি তোকে দেখাচ্ছি, lead নাইট্রেটের সাথে HCl রিঅ্যাকশন করিয়েই কিন্তু lead chloride তৈরি করা হয়। এই রিঅ্যাকশন দিয়ে lead nitrate is water soluble salt, এটা ওয়াটার সলিউবল। এবারে lead nitrate নিয়ে তার সাথে HCl নিয়ে রিঅ্যাকশন করালে lead chloride তৈরি হয়। lead nitrate reacts with hydrochloric acid to give lead chloride and nitric acid তৈরি করে। তো কিভাবে আমরা করব কাজটা? আমরা lead নাইট্রেটের সাথে HCl এর বদলে সোডিয়াম ক্লোরাইডও দিতে পারি। এটা ইউজ করাটা সেফ, কারণ HCl একটু ভোলাটাইল। তো সেই জন্যে আমরা অনেক সময়তেই lead নাইট্রেট তার সাথে সোডিয়াম ক্লোরাইডও দিই, তাহলে তাতে lead ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট তৈরি হয়। তো সোডিয়াম নাইট্রেট আর lead ক্লোরাইড তৈরি হবে। এভাবেও তুমি করতে পারো, কারণ সেটাও বেশি ভালো হবে, কোনো অসুবিধার কিছু হবে না। HCl because HCl is highly ভোলাটাইল, HCl খুব ভোলাটাইল, সেই জন্য রিয়াকশনটা কিন্তু মাঝখানে ডিস্টার্ব হয়, রিয়াকশনটা হতে চায় না। ওই কারণে আমরা বলছি যে NaCl নেওয়াটা ভালো। যাকে সে যাই নিস, NaCl ও নিতে পারিস, lead নাইট্রেট NaCl নিয়ে lead ক্লোরাইড NaNO3 তৈরি হবে। HCl ও নিতে পারিস, একই ব্যাপার, সোডিয়াম ক্লোরাইড নিলে ভালো হবে। তো এখানে আমরা কি করছি না, প্রথমে একটা lead নাইট্রেটের সলিউশন নিয়েছি এর মধ্যে, তারপরে এতে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সোডিয়াম ক্লোরাইড সলিউশন যাই বলিস না কেন, হাইড্রোক্লোরিক অ্যাসিডই ধর, হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মধ্যে অ্যাড করছি, ধীরে ধীরে অ্যাড করছি। আর মিক্সচারটাকে স্টার দ্য মিক্সচার, a white precipitate of lead chloride is formed। এটা ইমিডিয়েটলি হয়ে যাবে, এটা কোনো অসুবিধার কিছু নেই। স্টার করতে হবে, শুধু একটু স্টার করতে হবে, একটু একটু ওটাকে নাড়াচাড়া করতে হবে, স্টার করতে হবে। এটা স্টার করা হচ্ছে গ্লাস রড দিয়ে, তো স্টার করতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে।
করলেই কিন্তু ওখানে আস্তে আস্তে লেড ক্লোরাইড প্রেসিপিটেট পড়বে, সাদা প্রেসিপিটেট যেরকম তুই দেখতে পাচ্ছিস সেরকম সাদা নিচে আস্তে আস্তে পড়বে। এটা ধীরে ধীরে প্রেসিপিটেটটা হয়, খুব তাড়াতাড়ি দুমদাম করে প্রেসিপিটেটটা পড়ে না, কিন্তু স্টার করতে থাকলে নাড়তে 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 আস্তে আস্তে প্রেসিপিটেটটা ওখান থেকে আলাদা হয়ে যাবে, নিচে পড়তে থাকবে। তো এভাবে লেড ক্লোরাইড তৈরি হবে। লেড ক্লোরাইড তৈরি হয়ে গেল, এবার কি করতে হবে? লেড ক্লোরাইড তৈরি হওয়ার পরে ওটাকে ফিল্টার করতে হবে। যে প্রেসিপিটেটটা তৈরি হলো সেটাকে ফিল্টার পেপার আটকে আমরা সেখান থেকে ফিল্টার করব। ফিল্টার করলে রেসিডিউটা কিন্তু উপরেই থেকে যাবে। রেসিডিউ মানে লেড ক্লোরাইড পার্টটা কিন্তু প্রেসিপিটেটটা পার্টটা উপরেই থেকে যাবে। প্রেসিপিটেটটা ফিল্টার করে নিতে হবে। এখানে আর কোনো সমস্যা নেই, হিট ফিট করার কোনো ব্যাপার নেই। প্রেসিপিটেট পড়েছে যেহেতু প্রেসিপিটেটটাকে আমি ধীরে ধীরে ফিল্টার করে নিলাম। ফিল্টার করে নেওয়ার পরে প্রেসিপিটেটটা আমি পেয়ে গেছি। এটাকে ডিস্টিলড ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে। এর উপরে ফানেলটা রেখে তার উপর দিয়ে জল, ডিস্টিলড ওয়াটার এর মধ্যে দিয়ে পাস করিয়ে দিতে হবে, ওয়াশ করতে হবে। কারণ তুমি যদি দেখো যে আমরা যদি লেড নাইট্রেটের সাথে যদি NaCl নিয়ে থাকি তাহলে সেখানে লেড ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট তৈরি। এই লেড ক্লোরাইডের সাথে সোডিয়াম নাইট্রেট একটু মিশে রয়েছে, তো ওটাকে ওয়াশ করে ওটাকে বের করে দেওয়ার জন্য কিন্তু ডিস্টিলড ওয়াটার দিয়ে ইট শুড বি ওয়াশড রিপিটেডলি ওয়াশ করতে হবে। ডিস্টিলড ওয়াটার দিয়ে ওয়াশ করতে 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 সমস্ত NaNO3 ওর গায়েতে যে লেগেছিল সবগুলো ওয়াশ হয়ে ধুয়ে বেরিয়ে চলে যাবে। এবং তারপরে আমি পাবো যে প্রেসিপিটেট, সেটাতে মিনিমাম কোয়ান্টিটি অফ ওয়াটারে বয়েল করতে হবে। মিনিমাম কোয়ান্টিটি, খুব কম জল দিয়ে, স্মল অ্যামাউন্ট ওয়াটার দিয়ে বয়েল করতে হবে। বয়েল করলে কি হবে? বয়েল করলেই কিন্তু ওই প্রেসিপিটেটটা আর থাকবে না, ওই প্রেসিপিটেটটা কিন্তু ডিসলভ করে যাবে। তারপরেই ধীরে ধীরে কুল করতে হবে। দেখ, অন কুলিং, কুল করলে কি হবে না, নিডল শেপ ক্রিস্টাল এখানে ফর্ম করে যাবে লেড ক্লোরাইডের। খুব গুরুত্বপূর্ণ একটা মেথড, কারণ প্রথমে আমরা ডিসলভ করে দিই। ডিসলভ করে দিলে কি হয় না, ওর মধ্যে যদি কিছু ইম্পিউরিটি থাকে সেগুলো চলে যায়। পরে যখন ক্রিস্টালাইজ করি, ক্রিস্টালাইজেশন করা হয় সবসময় হিট করে কুল করতে হয়। ক্রিস্টালাইজেশন করার জন্য হিট করে তারপরে কুল করে। তো নিডল শেপ ক্রিস্টাল এখান থেকে ফর্ম করে যাবে, ছোট 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 ক্রিস্টাল এখান থেকে পাওয়া যাবে। তো এটা একটা সল্ট তৈরি করার মেথড তোকে পড়ালাম, এটা হচ্ছে লেড ক্লোরাইড। এবার এটাকে নিয়ে নিতে হবে, নিয়ে তোকে ওই ফিল্টার পেপারের মধ্যে ফোল্ড করে শুকনো করে ফেলতে হবে। ওর মধ্যে যদি কোনো জল টল পার্ট থাকে তাহলে ওটাকে শুকনো করতে হবে, শুকনো করে ড্রাই করে রেখে দিতে হবে। এইভাবে আমরা লেড ক্লোরাইড এই সল্টটাকে তৈরি করতে পারি, লেড ক্লোরাইডকে প্রিপেয়ার করতে পারি। তো আমরা বললাম কিভাবে আমরা তৈরি করব লেড ক্লোরাইড, স্টার্টিং ফ্রম লেড নাইট্রেট অ্যান্ড HCl হতে পারে, বা তোর সোডিয়াম ক্লোরাইডও হতে পারে, যা খুশি। HCl বা সোডিয়াম ক্লোরাইড যা খুশি থেকে শুরু করে আমরা করতে পারি। এবারে চল আমরা প্রিপেয়ার করি আরেকটা সল্ট, সেটা হচ্ছে কি না, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট আমরা কিভাবে তৈরি করব? ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার জন্য আমাদের
যে মেথড, সেই মেথড কিন্তু খুব সিম্পল মেথড। কি না, আমরা ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম কার্বনেট আমরা নেব, দুটো জিনিস নেব। ক্যালসিয়াম কার্বনেট প্রেসিপিটেট করে গেল, হোয়াইট প্রেসিপিটেট। ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম কার্বনেট এরা রিয়াকশন করে ক্যালসিয়াম কার্বনেট আর সোডিয়াম ক্লোরাইড ফর্ম করে। তো আমরা প্রথমে পরপর স্টেপ ওয়াইজ বলছি যে প্রথমে মিক্সচার অফ ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম কার্বনেট থেকে জলের মধ্যে দিয়ে দেবো। এরা দুজনেই ওয়াটার সলিউবল, both are water soluble, দুজনেই সলিউবল। তো এখানে মিশে যাবে, দুটো মিশে গেল। তাহলে আমরা স্টেপ 1 এ ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম কার্বনেট টোটালি আমরা মিক্স করলাম এবং স্টার করলাম। দ্বিতীয় স্টেপে চলে আসছি, কি স্টেপ নাম্বার 2 তে হোয়াইট প্রেসিপিটেট একটা ফর্ম করবে, হোয়াইট প্রেসিপিটেট of insoluble calcium carbonate form which is separates out from the aqueous solution. হোয়াইট প্রেসিপিটেট, এই জায়গাটা হোয়াইট প্রেসিপিটেট পড়ে যাবে। ফিল্টার করে নিলে প্রেসিপিটেটটা কিন্তু এখানে আটকে যাবে, এখানে প্রেসিপিটেট মানে ক্যালসিয়াম কার্বনেটটা এখানে থেকে যাবে আর ফিল্ট্রেটটা নিচে চলে আসবে। ওপরে রেসিডিউটা থাকবে, নিচে ফিল্ট্রেটটা চলে আসবে। এটা স্টেপ 2 তে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম কার্বনেটের যখন রিয়াকশন করবে তখন ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে এবং ক্যালসিয়াম কার্বনেটটা ফিল্টার করে নিলে উপরে ক্যালসিয়াম কার্বনেটটা থেকে গেল, এখানে ক্যালসিয়াম কার্বনেট থাকলো। এই ফিল্ট্রেটের মধ্যে নিচে এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইড চলে এলো। তো ওই ক্যালসিয়াম কার্বনেট উপরে আটকে গেল, নিচে সোডিয়াম ক্লোরাইড চলে এলো। এক মিনিট দাঁড়া, এক মিনিট গোল করা গেছে, যেরকম ছিল সেরকম। আমি তো দেখছিলাম তুই খাওয়া দাওয়ার জন্য হ্যাঁ। তো আমরা এবারে যে প্রেসিপিটেটটা হলো, সবসময় প্রেসিপিটেটটাকে কিন্তু কয়েকবার ধরে ওয়াশ করতে হয়। The precipitate is filtered out carefully and washed with cold water. এটা
প্রেসিপিটেটটাকে আমরা কোল্ড ওয়াটার দিয়ে আমরা এটাকে ওয়াশ করে নিলাম। ওয়াশ করে নেওয়ার পরে এইখানে ইনসলিউবল সল্ট যেটা ক্যালসিয়াম কার্বনেট সেটা কিন্তু আমরা চলে এলাম বেশ কয়েকবার সেভারেল টাইমস ডিআয়নাইজড ওয়াটার মানে পিউরিফাইড ওয়াটার সেটা দিয়ে আমরা ওটাকে পরিষ্কার করে নিলাম। করে নেওয়ার পরে আমরা পেয়ে গেলাম রেসিডিউতে ইনসলিউবল সল্ট। এবারে সেটাকে ফিল্টার পেপারের মধ্যে রেখে এবার ওভেনে আমরা ড্রাই করলাম, কারণ এটা তো ইনসলিউবল সল্ট, কোনো অসুবিধার কিছু নেই। ড্রাই করলে ওখান থেকে বেশি টেম্পারেচারে নয়, বেশি টেম্পারেচারে আবার ডিকম্পোজ করে যাবে। ওটাকে আমরা ড্রাইড করলে ক্যালসিয়াম কার্বনেটের অ্যামারফাস পাউডারে কনভার্ট হবে এবং ক্যালসিয়াম কার্বনেটের যে পাউডার সেটা আমরা পেয়ে যাব। তো তাহলে এটা হচ্ছে মেথড একটা, যে মেথডে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড থেকে ক্যালসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম কার্বনেট থেকে কিভাবে আমরা ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারছি। রিয়াকশনটাও খেয়াল রাখি, রিয়াকশনটা মনে রাখি। এবারে আমরা তৈরি করব যে সল্টটা, সেটা হচ্ছে আরেকটা সল্ট কপার সালফেট। কপার সালফেট জানিস যে ওয়াটার সলিউবল সল্ট, ক্যালসিয়াম কার্বনেটের মতো নয়, এটাকে ক্রিস্টালাইজ করতে হবে। ওয়াটার সলিউবল সল্ট হলেই তাকে ক্রিস্টালাইজ করতে হবে। তো কি করছি আমরা, প্রথম থেকে ব্যাপারটা দেখ যে ক্যালসিয়াম কপার সালফেট যদি তৈরি করতে হয় তাহলে প্রথমেই ডাইলুট সালফিউরিক অ্যাসিড নিতে হবে, নিয়ে সেটাকে ওয়ার্ম করতে হবে, এটা বিকারের মধ্যে রেখে ওয়ার্ম করতে হবে। ইজি প্রসেস, যে এর মধ্যে সালফিউরিক অ্যাসিড রাখা রয়েছে, ডাইলুট H2SO4 রাখা রয়েছে এবং এটাকে আমরা বিকারে নিয়ে আমরা ওয়ার্ম করছি, হিট করছি। এটাই হচ্ছে প্রথম স্টেপ, যে সালফিউরিক অ্যাসিডটাকে হিট করতে হবে। হিট করা হলো, এবারে তার মধ্যে কি দিতে হবে না, কপার কার্বনেট এর মধ্যে অ্যাড করতে হবে। কি কপার কার্বনেট, গ্রাস গ্রিন টাইপের দেখতে, ঘাসের মতো সবুজ দেখতে। The copper carbonate is added to the acid and starred. তুমি কপার অক্সাইড বা কপার হাইড্রোক্সাইডও ইউজ করতে পারো, ক্যান অলসো বি ইউজড। কপার কার্বনেটও ইউজ করতে হবে এমন করে কথা নেই, কপার অক্সাইড বা কপার হাইড্রোক্সাইডও ইউজ করতে পারো। তো কি হবে, কপার কার্বনেটের সাথে H2SO4 এর রিয়াকশন হবে এবং যে সলিউশন পাবো সেটাকে আমরা ফিল্টার আউট করব। সলিউশন পেলাম, সাদা মতো একটা সলিউশন হলো এবং তাকে ফিল্টার করে নিলাম। সলিউশনটাকে ফিল্টার আউট করব। ফিল্টার আউট করার পরে পুরো ভেতরে হাতটা পুরো ঘেমে গেছে, যেন মনে হচ্ছে চান করে। ফিল্ট্রেটটাকে নিয়ে কেন হুট করে ইভাপোরেট করব। জায়গাগুলো না পুরো জল জমে যাচ্ছে। ইভাপোরেট করে ওখান থেকে জলটা যতদূর সম্ভব সরিয়ে নেব। চুপ কর, জলটা যতদূর সম্ভব সরিয়ে নেব। বুঝতে পারছি না, তাহলে তোদের কি গন্ডগোল করছে নাকি? নাকি ওদের গন্ডগোল করছে? তুই এত কথা বলছিস কেন? তো আমরা এই যে রিয়াকশন কপার কার্বনেটের সাথে H2SO4, এটা হচ্ছে ডাবল ডিকম্পোজিশন রিয়াকশন। তো এখন ইভাপোরেট করা হলো। ইভাপোরেট করার পরে এবারে আমরা ওখানে
কুল করার পরে হাইড্রেটেড তখনই আমি কপার সালফেট, এইটা হচ্ছে 5টা জল থাকা অবস্থায় CuSO4 5H2O, এটাকে বলে ব্লু ভিট্রিয়ল। তো এরকম ধরনের একটা ক্রিস্টাল গুলো, দানা দানা মতো ক্রিস্টাল গুলো পাওয়া যাবে এই প্রসিডিওর করলে, যেটা আমি তোকে বললাম। তো দেখতে পেলি যে কিভাবে আমরা এই কপার সালফেট 5H2O এইটা ব্লু ভিট্রিয়ল তৈরি করব, সেটার কথা আমি তোকে বললাম। এটাকে ড্রাই করার জন্য ফিল্টার পেপারের মধ্যে জড়িয়ে রেখে যেটা করার কথা, সেটা অলরেডি সবগুলোর ক্ষেত্রে একই রকমের, সেটা আমরা একই রকম ভাবে করতে পারবো, কোনো অসুবিধার কিছু নেই। তাই রিয়াকশনটা হয়ে গেল, কপার অক্সাইড দিয়েও করতে পারো বা কপার নাইট্রেট দিয়েও কপার কার্বনেট দিয়েও করতে পারো, কপার অক্সাইড প্লাস H2SO4 কপার সালফেট প্লাস কপার হাইড্রোক্সাইড দিয়ে করা যায় না? সেটা তো আমি আগেই বললাম যে কপার হাইড্রোক্সাইড দিয়েও করা যায়। 3টে কথা আমি বলেছি, খেয়াল করিসনি মনে হয়। আমি এখানে লিখেও দিয়েছি, কপার কার্বনেট দিয়ে করা যায়, কপার অক্সাইড দিয়ে করা যায়, কপার হাইড্রোক্সাইড দিয়েও করা যায়, সবগুলো দিয়েই করা যায়। একই রিয়াকশন, সেমই রিয়াকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন করে সবগুলোই করা যায়। আমি তো একই কথা বলছি। কপার হাইড্রোক্সাইড দিয়ে H2SO4 এর সাথে কপার অক্সাইড দিয়েও করতে পারো, কপার হাইড্রোক্সাইড দিয়েও করতে পারো, কপার সালফেট জল হবে, সব একই ভাবে করা যায়। কপার কার্বনেটের কথা তো অলরেডি বলেইছি। কপার কার্বনেট যদি H2SO4 দেওয়া যায় তাহলে কপার সালফেট, এখানে এক্সট্রা হবে কার্বন ডাই অক্সাইড আর জল হবে, কপার সালফেট কার্বন ডাই অক্সাইড আর জল, এভাবে হবে। তো আমরা বললাম কিভাবে তুমি কপার সালফেট তৈরি করবে সেটা বললাম। এবারে আরো একটা রয়েছে, যেটা হচ্ছে সোডিয়াম সালফেট তৈরি করা। তো সোডিয়াম সালফেট আমরা কিভাবে তৈরি করব, এই সল্টটা কিভাবে তৈরি করব? দেখ, সোডিয়াম সালফেট তৈরি করার জন্য আমাদের কি করতে হবে না, ডাইলুট সালফিউরিক অ্যাসিড নিতে হবে। ডাইলুট একটা এরকম বুরেট, এটাকে বলে বুরেট, তার এইখানে মাথাতে হচ্ছে 0 দাগ, এটা 50 সিসি, এই পর্যন্ত হচ্ছে 50 সিসি। এই 0 দাগ পর্যন্ত, 0 সিসি পর্যন্ত এটা ভরে দিতে হবে। এখানে নিচে একটা স্টপ কক আছে, বুলেট গুলো এরকম দেখতে হয়, স্টপ ককটা খুলে দিলে উপর থেকে পড়তে থাকে। তো ডাইলুট H2SO4 দিয়ে এই বুলেটটা ভর্তি করে দিতে হবে। ভর্তি করে দেওয়ার পরে এবারে একটা কনিক্যাল ফ্লাস্ক, এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। এর মধ্যে পিপেট, এই জিনিসটার নাম হচ্ছে পিপেটে করে 25 ml কি সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তো উপরে 50 ml H2SO4 রয়েছে আর নিচে সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। এবারে ওই কনিক্যাল ফ্লাস্কটা ওর নিচে বসিয়ে ড্রপ করে, আচ্ছা ওর মধ্যে একটু ফেনাপথালিন দিয়ে দিতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ফেনাপথালিন দিতে হবে। ফেনাপথালিন দিলেই ওর কালারটা কিন্তু পিঙ্ক হয়ে যাবে, ওর কালারটা এরকম ধরনের হালকা একটা পিঙ্ক চলে আসবে। এবারে উপর থেকে ডাইলুট সালফিউরিক অ্যাসিড ড্রপ করে ফেলতে হবে, যতক্ষণ পর্যন্ত পিঙ্ক কালার থেকে কালারলেস না হচ্ছে।
পিঙ্ক থেকে কালারলেস যতক্ষণ না হচ্ছে, পিঙ্ক থাকা মানে ওখানে এখনো অ্যালকালিটা বেশি আছে, কারণ ফেনাপথালিন অ্যালকালিতে পিঙ্ক কালার দেয়। এবারে যখন অ্যাসিডটা বেশি হয়ে যাবে তখন কালারলেস হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত না এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপর থেকে আমরা অ্যালকালিটা, সালফিউরিক অ্যাসিডটা ফেলতে থাকবো আনটিল, দেখ লেখা আছে বুরেট ইনটু অ্যালকালি আনটিল দ্য পিঙ্ক জাস্ট চেঞ্জেস টু কালারলেস। এক গাদা দিয়ে দিলে হবে না, পিঙ্কটা জাস্ট কালারলেস হয়েছে, পিঙ্কটা জাস্ট কালারলেস হবে এরকম পর্যন্ত করতে হবে। দিস ইজ দ্য এন্ড পয়েন্ট, ওটাকে বলে এন্ড পয়েন্ট। এবং এই প্রসেসটার নাম হচ্ছে টাইট্রেশন। এই প্রসেসটার নাম হচ্ছে টাইট্রেশন। তো উপর থেকে ড্রপ ড্রপ সালফিউরিক অ্যাসিড নিচে ফেলতে হবে, ফেলতে ফেলতে যখন পিঙ্ক কালারটা কালারলেস হয়ে যাবে তখনই আমি থামিয়ে দেব, এবং নিচে তখন কিন্তু সোডিয়াম সালফেট তৈরি হয়ে যাবে। কারণ রিয়াকশনটা হচ্ছে এরকম যে সোডিয়াম হাইড্রক্সাইড নিচে ছিল, উপর থেকে H2SO4 আমি ফেলছি, তাহলে সোডিয়াম সালফেট প্লাস জল তৈরি হবে, এই রিয়াকশনটা হবে। সোডিয়াম হাইড্রক্সাইড H2SO4 রিয়াকশন করে সোডিয়াম সালফেট এইটা তৈরি হবে, প্লাস জল তৈরি হবে। তো সোডিয়াম সালফেট তৈরি হওয়ার সাথে সাথেই কিন্তু ওটা সলিউশনের মধ্যে সোডিয়াম সালফেট থেকে যাবে। এই সোডিয়াম সালফেটটাকে এবারে কিভাবে পাবো আমি, না আবার ওটাকে ওই ইভাপোরেট করতে হবে, এটা একটা ডিশের মধ্যে রেখে ইভাপোরেট করতে হবে পয়েন্ট অফ ক্রিস্টালাইজেশন পর্যন্ত। ইভাপোরেট করার পরে এবারে ওখান থেকে সোডিয়াম সালফেট যেটা সেটা ড্রাই করতে হবে, ড্রাইড বিটুইন দ্য ফোল্ডস অফ ফিল্টার পেপার। ইভাপোরেট করে ক্রিস্টালাইজ করে আবার ড্রাই করে ফেলতে হবে। তো এই হচ্ছে সোডিয়াম সালফেট তৈরি করার প্রসেস। সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস H2SO4, সোডিয়াম সালফেট প্লাস H2O, সব মেথডগুলো আমি তোকে বললাম। অ্যাট দ্য সেম টাইম আমি তোকে রিয়াকশন কিসের থেকে তৈরি করবি, কিভাবে তৈরি করবি, সব কথাই বলেছি। এখন আমাকে বল যে কোনটা বুঝতে অসুবিধা আছে বা কোনটা বুঝতে অসুবিধা আছে কিনা। বুঝতে অসুবিধা নেই। তো আমরা বিভিন্ন রকমের সল্ট তৈরি করলাম, দেখালাম যে কিভাবে তৈরি করতে। এখন আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, আমাকে সেই প্রশ্নের উত্তর দে, তার বেসিসেই আমরা পরের পড়াটা আমরা করব। সেটা হচ্ছে, ধর আমার কাছে এই কটা, আচ্ছা আমি তো পিএইচ পড়িয়েছিলাম, পিএইচ বলেছিলাম 1 থেকে 7 হচ্ছে অ্যাসিডিক, 7 নিউট্রাল, আর 8 থেকে শুরু করে 14 পর্যন্ত অ্যালকালাইন। তো আমি যদি এখন তোকে একটা সল্ট বলি কপার সালফেট, সেটা তার পিএইচ 1 থেকে 7 মধ্যে হবে না 7 হবে না 8 থেকে 14 মধ্যে হবে? কপার সালফেট 8 থেকে 14 মধ্যে হবে। হ্যাঁ, 8 থেকে 14 মধ্যে, 8 থেকে 14 হবে কপার সালফেটের পিএইচ। কেন কেন 8 থেকে 14 হবে কেন? কি জন্য হবে বল সেটা? কেন 1 থেকে 7 হবে না কেন, বা 7ই বা হবে না কেন? এটা একটা সল্ট। কিন্তু এটা মানে অ্যাসিডিক সল্ট
alkaline salt, acidic salt না? অ্যাসিডিক সল্ট, কে বললো অ্যাসিডিক সল্ট? আর অ্যাসিডিক সল্ট হলে তো 1 থেকে 7 এর মধ্যেই হওয়ার কথা। অ্যাসিডিক সল্ট তো তার মধ্যে রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম থাকে, এইগুলো তো অ্যাসিডিক সল্ট। NaHSO4, NaHCO3, এটা হাইড্রোজেন আছে, এগুলোকে বলে তো অ্যাসিডিক সল্ট। আমি আগের দিনকার কি পড়ালাম? পড়াশোনা করিস না একদম কিছু, বুঝতে পারছি। এটা কি CuSO4 টা কি সলিউশন ফর্মে যদি হয় তাহলে তো অ্যাসিড হবে। সলিউশন তো করতেই হবে, পিএইচ দেখবো কি করে? সলিউশন তো করতেই হবে, সলিউশন তাহলে জানি না। ঠিক আছে, বাদ দে। এর জন্যই প্রপার্টি পড়ার দরকার, যে এই জন্যই আমরা প্রপার্টি পড়ছি। সল্টের কিরকম কিরকম প্রপার্টি হয়, জেনারেল প্রপার্টিজ অফ সল্টস। সল্টের এই প্রপার্টিটাকে বলে সল্ট হাইড্রোলিসিস, যেটা আমি পরে আসছি। প্রথমে কয়েকটা জেনারেল প্রপার্টির কথা আমি তোকে বলি। জেনারেল প্রপার্টি মানে কি না, সমস্ত সল্টের মধ্যেই ওই প্রপার্টি মোটামুটি দেখা যায়। They conduct electricity in molten state as well as in their aqueous solution due to dissociated into ions. ধর আমি বলছি সোডিয়াম ক্লোরাইড, এ কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। কেন না, সব সল্টস আর আয়নিক কম্পাউন্ড। আমরা কেমিক্যাল বন্ড পড়িয়েছি, তার বেসিসেই বলতে পারি যে এগুলো আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড মানে কি, ওরা ডিসোসিয়েট করে কি দেবে না, আয়নস দেবে, ডিসোসিয়েট করে আয়নস দেবে। এই আয়নগুলো, আয়নস আর রেসপন্সিবল ফর the conduction of electricity, যেটা ইলেকট্রোলিসিস চ্যাপ্টারে, নেক্সট উইকে ইলেকট্রোলিসিস চ্যাপ্টারে আমরা বলবো, পড়াবো সেটা। বলছি একটা নন আয়নিক কম্পাউন্ডের নাম বলবেন? নন আয়নিক কম্পাউন্ড কত আছে? হাজার হাজার আছে। মিথেন, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, অ্যামোনিয়া, আচ্ছা স্যার। কত আছে, সবই তো এগুলো নন আয়নিক কম্পাউন্ড। এগুলো তো কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ড যেগুলো, কেমিক্যাল বন্ড তো পড়ানো হয়ে গেছে, পরীক্ষাও নেওয়া হয়ে গেছে। কেমিক্যাল বন্ড পড়িয়ে পরীক্ষাও নেওয়া হয়ে গেছে। তো সল্ট সবসময় তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, কারণ তারা ডিসোসিয়েট করে আয়ন দেয়। সব সল্টই কিন্তু একটা করে আয়নিক কম্পাউন্ড। দ্বিতীয় কথা, এরা যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে সেটা সলিউশনের মধ্যে, এবং সেই সলিউশনের মধ্যে সেখানে এই যে এখানে দেখতে পাচ্ছিস যে ক্যাথোড অ্যানোড এরকম ধরনের দেয়া রয়েছে, এখানে কিন্তু বাল্বটা জ্বলছে না, কিন্তু এখানে কিন্তু বাল্বটা জ্বলছে। সলিউশনের মধ্যে শুধু ওয়াটার, এটা অনলি ওয়াটার দিলে কিন্তু ওয়াটার ব্যাড কন্ডাক্টর, কিন্তু তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিলে কি হয়, ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায়, অ্যানায়ন অ্যানোডের দিকে যায়, ইলেকট্রিসিটি কন্ডাকশন করে। তো সেই জন্য জেনারেল প্রপার্টিজ অফ সল্টে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে সল্ট কিন্তু সবসময় ইলেকট্রিসিটি কন্ডাকশন করবে। দ্বিতীয় কথা, সল্ট সবসময় একটা তার স্ট্রাকচার থাকে এবং সে একটা ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম করে। এরকম সল্ট গুলো অলওয়েজ ইট হ্যাজ 3D ক্রিস্টাল স্ট্রাকচার। তার একটা 3D স্ট্রাকচার সবসময় থাকবে, তার 3 ডাইমেনশনাল স্ট্রাকচার থাকবে। সল্ট মানে এরকম হবে না যে তার কোনো স্ট্রাকচার থাকবে না, তার একটা পার্টিকুলার স্ট্রাকচার কিন্তু অবশ্যই সে অ্যাটেন্ড করবে, তার একটা পার্টিকুলার স্ট্রাকচার অবশ্যই থাকবে। তো যেটা তুই
দেখছি সেখানে এটা সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালের চেহারা। তো সোডিয়াম ক্লোরাইড এরকম ধরনের দেখতে, Na+Cl- তারা এরকম ভাবে সাজানো অবস্থায় থাকে। সলিড স্টেট কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার আছে 12-এ, যখন বড় হবি তখন সেখানে এর স্ট্রাকচার নিয়ে আমরা ডিটেলে পড়াবো। তো এটা সলিডের আরো একটা প্রপার্টি। 3 নম্বর ব্যাপার, যে সলিড গুলো, এই সল্ট গুলো সব সময়তেই কিন্তু তারা জলে সলিউবল হয়, তারা অলওয়েজ সলিউবল ইন ওয়াটার, কারণ তার মধ্যে পজিটিভ নেগেটিভ পার্ট আছে। জল ওটাকে অ্যাট্রাক্ট করে এবং ওখান থেকে সেপারেটেড হয়ে যায়, পজিটিভ নেগেটিভ পার্ট সেপারেটেড হয় এবং সলিবিলিটি সল্ট গুলো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, কপার সল্ট গুলো বেশিরভাগ সল্টই কিন্তু জলে সলিউবল হয়। ইনসলিউবল সল্ট নেই যে তা নয়, আছে, কিন্তু মোস্ট অফ দা সল্ট তারা কিন্তু ওয়াটার সলিউবল। নর্মালি আমরা জেনারেল প্রপার্টি পড়ছি, তো জেনারেলি মানে বেশিরভাগ যে বিহেভ করে সেই বিহেভ গুলোই আমরা পড়ব। তো সলিবিলিটি সে বিষয়টা আমি বললাম যে কিসে সলিবল, সাধারণত জলে সলিবল। এছাড়াও যত কার্বনেট আছে, যত বাইকার্বনেট আছে, যত সালফাইড আছে, তারা অ্যাসিডের সাথে রিয়াকশন করে কি তৈরি করে সেটাও কিন্তু সল্ট। এই ধরনের সল্ট গুলো, যে ধরনের সল্টের কথা এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে, কি কি? কার্বনেট, বাইকার্বনেট, সালফাইড আর সালফাইড। মনে রাখবি, কার্বনেটে অ্যাসিড দিলে সবসময় কার্বন ডাই অক্সাইড বেরোয়, বাইকার্বনেটে অ্যাসিড দিলে কার্বন ডাই অক্সাইড বেরোয়, সালফাইডে অ্যাসিড দিলে সালফার ডাই অক্সাইড বেরোয়, আর সালফাইডে অ্যাসিড দিলে H2S বেরোয়। এই কটা কথা আমার মনে রাখবি সব সময়, এটা কিপ ইন মাইন্ড, যে কার্বনেটে অ্যাসিড দিলে কার্বন ডাই অক্সাইড বেরোবে, বাইকার্বনেটে অ্যাসিড দিলে কার্বন ডাই অক্সাইড বেরোবে, সালফাইডে অ্যাসিড দিলে সালফার ডাই অক্সাইড বেরোবে, আর সালফাইডে অ্যাসিড দিলে H2S বেরোবে। এরকম অনেকগুলো এক্সাম্পল আমি তোকে দিচ্ছি, সবেতেই দেখ কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে। এইখানে রিয়াকশন, এখানে এর মধ্যে নিবি একটা রাউন্ড বটম ফ্লাস্ক, এর মধ্যে অ্যাসিড ঢেলে দিবি, এখান থেকে অ্যাসিড ঢালবি, H2SO4 বা HCl ঢালবি, এখান দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে এখানে কার্বন ডাই অক্সাইড জমা হবে। সোডিয়াম কার্বনেট HCl, NaCl, ওয়াটার, কার্বন ডাই অক্সাইড। সোডিয়াম বাইকার্বনেট HCl, NaCl, ওয়াটার, কার্বন ডাই অক্সাইড। ম্যাগনেসিয়াম কার্বনেট HCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওয়াটার, কার্বন ডাই অক্সাইড। ম্যাগনেসিয়াম বাইকার্বনেট HCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওয়াটার, কার্বন ডাই অক্সাইড। জিঙ্ক কার্বনেট HCl, জিঙ্ক ক্লোরাইড, ওয়াটার। অ্যালুমিনিয়াম কার্বনেট HCl, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ওয়াটার, কার্বন ডাই অক্সাইড। সোডিয়াম কার্বনেটে আমার লেখা আছে H2SO4, সোডিয়াম সালফেট, ওয়াটার, কার্বন ডাই অক্সাইড। সোডিয়াম বাইকার্বনেট H2SO4, সোডিয়াম সালফেট। ওয়াটার আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে এই যে মেটাল কার্বনেট হাইড্রোজেন কার্বনেটে দিলে সল্ট একটা তৈরি হবে, আর কার্বন ডাই অক্সাইড ওয়াটারটা কিন্তু মাস্ট, সবসময় কার্বন ডাই অক্সাইড ওয়াটার তৈরি হবে। এগুলো এই ধরনের সল্টের একটা ক্যারেক্টারিস্টিক্স। সল্ট গুলো এই বিহেভিয়ারটা একটা ইম্পর্টেন্ট বিহেভিয়ার, যে কার্বনেট বা বাইকার্বনেট সল্ট থাকলে তারা কিন্তু সবসময় অ্যাসিডের সাথে রিয়াকশন করে কার্বন ডাই অক্সাইড লিবারেট করে। এটা একটা অ্যাসিডের টেস্টও বটে, প্লাস যত কার্বনেট বাইকার্বনেটের রিয়াকশন যেগুলো আমাদের দরকার, আমাদের সিলেবাসে আছে, সবটা এক জায়গায় তোকে আমি দেখিয়ে দিলাম যে এই কার্বনেট বাইকার্বনেট গুলোতে HCl বা H2SO4 দিলে কি ঘটতে পারে সেটা। কিন্তু সালফাইটে যদি তুই দিস তাহলে সালফার ডাই অক্সাইড বেরোবে। সালফাইটে যদি তুই দিস, এই দেখ সালফাইড Na2SO3 সালফাইড, এটা একটা সালফাইড, এটার নাম সোডিয়াম সালফাইড, TE সালফাইড। এতে দিলে এই দেখ সালফার ডাই অক্সাইড বেরোবে, এর মধ্যে সালফার ডাই অক্সাইড। মানে এটা যদি সালফেট হতো তাহলে কি সোডিয়াম সালফেট হবে না, সালফেট ডিকম্পোজ করে না, সালফেট ডিকম্পোজ করে না, সালফেট কোনো অ্যাসিডের সাথে ডিকম্পোজ করে না, বাজে কথা। সালফেটে কিছু হবে না,
সালফেট ডিকম্পোজই করে না, সালফেটে অ্যাসিড দিলে সালফেট কিছু হয় না। আজকে একটা বেরিয়াম সালফেট আছে এখানে, তার মধ্যে অ্যাসিড দিলে নো রিয়াকশন, কোনো রিয়াকশন করে না। সালফাইটে করে, সালফেটে করে না। সব নিয়ম আছে, যে কোনো কিছু ওরকম হঠাৎ করে হয়ে যায় না, অনেক বড় ব্যাপার কেমিস্ট্রি। এখানে দেখতে পাচ্ছি যে ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া রয়েছে, এইভাবে করতে হয় সবসময়। এক্সপেরিমেন্টাল ফ্যাক্টগুলো পাশাপাশি দেখতে হয় যে সোডিয়াম সালফাইড নেওয়া হয়েছে, বাইসালফাইডও নিতে পারিস বা সালফাইড নিতে পারিস। ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে এখানে ওয়াটার অ্যাবসর্ব করে এখান থেকে সালফার ডাইঅক্সাইড তৈরি করা যায়, এইভাবে সালফার ডাইঅক্সাইড তৈরি করা যায়। আর সালফাইড যদি তুই নিস, সালফাইড সালফাইড যদি তুই নিস, এটা ফেরাস সালফাইড, ফেরাস সালফাইড, এটা নিলে তোর H2S তৈরি হবে। H2S, এটা ফেরাস সালফাইড দিয়ে করছিস গ্যাস জারে, এখানে ডাউন বটম ফ্লাস্ক, এখানে আয়রন সালফাইড নেওয়া রয়েছে, আর এখান দিয়ে তুই H2SO4 ঢেলে দিবি, এখানে তোর H2S পেয়ে যাবে। তো ফেরাস সালফাইডের সাথে H2SO4 রিঅ্যাকশন করে ফেরাস সালফেট আর H2S এই গ্যাসটা, হাইড্রোজেন সালফাইড এই গ্যাসটা। তো ডিকম্পোজ করলে বিভিন্ন অ্যাসিডের সাথে সল্ট কি কি হবে সেটাও আমি তোকে বললাম। এগুলো সল্টের প্রপার্টি পড়ছি, সবই সিলেবাসে আছে। কিন্তু যে প্রশ্ন আমি রেখেছিলাম তোদের সামনে, সেই প্রশ্ন ছিল এইটা রিলেটেড, যেটা খুবই দরকারি, ভেরি ইম্পর্টেন্ট বিষয়। হাইড্রোলিসিস অফ সল্ট, মানে সল্টের সাথে জলের রিয়াকশন করলে কি হবে তাকে বলে হাইড্রোলিসিস। তো আমি তোকে বলছি 4 রকমের সল্ট পাওয়া যায়। চল আমি তোকে দেখাই যে 4 রকমের সল্ট আছে। আমি লিখে দেখাচ্ছি, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। There are 4 different types of salt. একটাকে বলে কি strong acid, strong base salt। ধর সোডিয়াম ক্লোরাইড, এটা কিসের থেকে হয়েছে না, সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl রিঅ্যাকশন করে হয়েছে। তো এটাও হচ্ছে স্ট্রং অ্যাসিড আর এটাও হচ্ছে স্ট্রং বেস। তো একটা সল্টকে বলে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট জলে দিলে সবসময় এর পিএইচ কত হয় না, পিএইচ 7 হয়, কারণ অ্যাসিডটাও স্ট্রং তার বেসটাও স্ট্রং। তো ও যদি জলের মধ্যে ওটাকে দেয়া যায় তাহলে না অ্যাসিডিক ক্যারেক্টার না বেসিক ক্যারেক্টার কোনোটাই প্রকাশ পাবে না, তার নিউট্রাল হবে, মানে পিএইচ তার 7 হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট দিলে সল্টে এই ব্যাপারটা হবে। 2 নম্বর হচ্ছে স্ট্রং অ্যাসিড উইক বেসের সল্ট। ধর স্ট্রং অ্যাসিড সালফিউরিক অ্যাসিড আর উইক বেস ধর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, রিঅ্যাকশন করে কি হবে না, অ্যামোনিয়াম সালফেট প্লাস জল, এইটাকে বলবো আমরা স্ট্রং অ্যাসিড উইক বেসের সল্ট। এতে জল দিলে H2SO4 তৈরি হবে, স্ট্রং অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক বেস। এর সলিউশনের পিএইচ সবসময় কি হবে না, পিএইচ লেস দেন 7 হবে, কারণ এখানে অ্যাসিডটা স্ট্রং
বেসটা উইক, অ্যাসিডটা স্ট্রং, বেসটা উইক। তো অ্যাসিডের ক্যারেক্টারটাই বেশি করে দেখা যাবে। অ্যাসিডের ক্যারেক্টার মানে পিএইচ 7 চাইতে কম, পিএইচ 7 চাইতে কম মানে অ্যাসিডিক। তো এখানে স্ট্রং অ্যাসিড উইক বেসের সল্ট, যেরকম অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম একটু বোঝাবে, হ্যাঁ এই পোর্শনটা একবার একটু বুঝিয়ে দেবে যে মানে পিএইচ 7 লেস দেন 7 সেটা কি করে ডিটারমাইন করব, মানে কোনটা স্ট্রং? অ্যাসিডটা তো স্ট্রং, আচ্ছা আচ্ছা স্যার, বুঝেছি। অ্যাসিডটা স্ট্রং। তো পিএইচ 1 থেকে 7 পর্যন্ত অ্যাসিডিকের দিকে হয়। যত অ্যাসিডটা স্ট্রং হবে তত 7-এর দিকে আসবে। যদি অ্যালকালিটা স্ট্রং হয় তাহলে উল্টো দিকে যাবে, 7 থেকে 14-এর দিকে যাবে। এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড উইক বেসের সল্ট। দেখ, বুঝতে পারলি? আর 3 নম্বর হচ্ছে উইক অ্যাসিড স্ট্রং বেসের সল্ট। উইক অ্যাসিড যেরকম ধর অ্যাসিটিক অ্যাসিড, আর স্ট্রং বেস ধর সোডিয়াম হাইড্রোক্সাইড। এরা রিয়াকশন করে তৈরি করলো সোডিয়াম অ্যাসিটেট প্লাস জল। সোডিয়াম অ্যাসিটেট এর সলিউশন সবসময় তার পিএইচ কত হবে? গ্রেটার দ্যান 7, 7-এর চাইতে বেশি হবে। কেন? অ্যাসিটিক অ্যাসিড, উইক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রং বেস। তো স্ট্রং বেস যদি হয় আর উইক অ্যাসিড যদি হয়, তাহলে তার মিক্সচারে বেসের ক্যারেক্টারটাই বেশি করে পাবে। তো বেস যত বেশি হবে তত পিএইচ 7-এর চাইতে বেশি হয়। তো সেই জন্য তার পিএইচ 7-এর চাইতে বেশি হবে। আমি তোকে এক্সাম্পল দিয়েছিলাম কপার সালফেট। কপার সালফেট এর পিএইচ কি হবে? 7-এর চেয়ে বেশি হবে না 7 হবে না 7-এর চেয়ে কম হবে? অ্যান্সার হবে 7-এর চেয়ে কম হবে। এটা অ্যান্সার হবে, কারণ কপার সালফেট একটা উইক বেস কপার হাইড্রোক্সাইড আর স্ট্রং অ্যাসিড H2SO4 এর মিক্সচার। এটা হচ্ছে উইক বেস, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, এদের মিক্সচার। তো সেই জন্য স্ট্রং অ্যাসিড যেহেতু আছে এখানে, তাই 7-এর চাইতে পিএইচটা কিন্তু তার কম হবে, কারণ এটা অ্যাসিডিক মিডিয়াম শো করবে। অ্যাসিডিক মিডিয়াম শো করা মানে তার পিএইচ 7-এর চাইতে নেমে যাওয়া, 1 থেকে 6 বা 6.5 এরকম অ্যারাউন্ড তার পিএইচ হবে কপার সালফেট সল্ট। আমাদেরকে এরকম অনেকগুলো সলিউশন তুলে দিয়ে জিজ্ঞাসা করে যে বলো যে এর পিএইচ কোন দিকে হবে, কোন রেঞ্জে পিএইচ হবে, 7-এর বেশি হবে না 7-এর কম হবে ইত্যাদি। তো সেই ডিসকাশনটা এখানে আমি দিয়েছি। আমি যেটা বোঝালাম সেই ডিসকাশনটাও এখানে আমি করে দিয়েছি, হাইড্রোলিসিস অফ সল্ট এই নামে। তো দেখ যে প্রথমত আমি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট সবসময় কিন্তু নিউট্রাল হবে তার পিএইচ, নিউট্রাল হবে তার পিএইচ। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট নিউট্রাল হবে। এরকম ধর আমি সোডিয়াম সালফেট বলছি, এর মধ্যে কি আছে না সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আর H2SO4 আছে। তো এটাও স্ট্রং, এটাও স্ট্রং, তাহলে পিএইচ কত হবে? পিএইচ 7 হবে। তো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সবসময় কিন্তু তার পিএইচ 7 হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে স্ট্রং অ্যাসিড উইক বেস যদি হয়, স্ট্রং অ্যাসিড উইক বেস, তাহলে তার পিএইচ 7-এর চাইতে কম হবে। যেরকম এখানে কপার ক্লোরাইড আছে CuCl2, কি দিয়ে তৈরি? কপার হাইড্রোক্সাইড আর HCl দিয়ে তৈরি। এটা হচ্ছে উইক, এটা হচ্ছে স্ট্রং। তাহলে অ্যাসিডটা স্ট্রং হওয়া মানে পিএইচ কিন্তু 7-এর চাইতে লেস হবে, 7-এর চাইতে কম হবে। তো স্ট্রং অ্যাসিড উইক বেসের সল্টের পিএইচ সবসময় 7-এর চাইতে কমই হয়। কপার ক্লোরাইড, কপার সালফেট এইসব কম্পাউন্ডগুলো, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক সালফেট এইসব কম্পাউন্ডগুলোর পিএইচ 7-এর চাইতে কমই হবে, লেস দ্যান 7 হবে। এই গেল হচ্ছে স্ট্রং অ্যাসিড উইক বেস। তারপরে আমি লিখে দিয়েছি উইক অ্যাসিড স্ট্রং বেস, সল্টস অফ স্ট্রং বেস উইক অ্যাসিড। তো স্ট্রং বেস বলেছে, তাহলে পিএইচ ভ্যালু কি হবে? মোর দ্যান 7 হবে। দেখো সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এতে জল দিলে কি হবে?
না সোডিয়াম হাইড্রোক্সাইড হবে, আর কার্বনিক অ্যাসিড হবে। এটা উইক, এটা স্ট্রং। তাহলে পিএইচ কি হবে? 7 চাইতে মোর হবে, মোর দ্যান 7 হবে তার পিএইচ ভ্যালু, কারণ অ্যালকালাইন সাবস্টেন্স। অ্যালকালাইন, সেমই তো হবে সোডিয়াম কার্বনেটের জন্য। হ্যাঁ স্যার সোডিয়াম কার্বনেট হলেও কি সেম হবে? একই ব্যাপার, সোডিয়াম কার্বনেটও তাই, স্ট্রং বেস উইক অ্যাসিডের সল্ট, সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিডের সল্ট একই হবে। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট সবই, এদের পিএইচ কিন্তু ঠিক আছে। 7 চাইতে বেশি হবে। আমাদের পরীক্ষার সময় লিখতে দেয় যে কার অনেক সল্ট বলে দিয়ে কার পিএইচ 7 চাইতে বেশি হবে, কম হবে ইত্যাদি লিখতে দেয়। সব থেকে প্রবলেম হচ্ছে উইক অ্যাসিড উইক বেসের। তো এই যে ঘটনাটা যেটা আমি তোকে পড়াচ্ছি, যেভাবে আমরা বলছি, এটাকে বলে হাইড্রোলিসিস অফ সল্ট, দ্য ফেনোমেনা ডিউ টু হুইচ সল্ট ফর্ম by weak acid and strong base, or by strong acid and a weak base reacts with water to give an acidic or alkaline solution is known as salt hydrolysis or hydrolysis. যে ফেনোমেনার জন্য এটা করে, যে ফেনোমেনার জন্য এই ব্যাপারটা হয় তাকে বলে সল্ট হাইড্রোলিসিস। তো সল্ট হাইড্রোলিসিসে সব সময়তেই দেখা যায় যে সলিউশনটা আলটিমেটলি অ্যাসিডিক বা অ্যালকালাইন হয়ে যায় জলের সাথে রিয়াকশন করে। জলের সাথে রিয়াকশন করানোর পরে সেটা অ্যাসিডিক ক্যারেক্টার শো করে বা অ্যালকালাইন বিহেভিয়ার শো করে, যেমনটা আমি তোকে বললাম, কয়েকটা এক্সাম্পলে দিলাম। তো এখানে হাইড্রোলিসিস হয় যখন, তখন কিন্তু সল্টটা ভেঙে যায়, ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়নগুলো নেগেটিভ আয়নের সাথে এবং ওএইচ গুলো পজিটিভ আয়নের সাথে জুড়ে যায়। যেরকম কিভাবে হাইড্রোলিসিসটা হয় আমি তোকে দেখাচ্ছি, দেখ ভালো করে। যে আমি জলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিয়েছি, তো সোডিয়াম প্লাস সিএল মাইনাস, জলে আছে কি এইচ প্লাস ওএইচ মাইনাস। তো এই এইচ প্লাসটা নেগেটিভ আয়নের সাথে জুড়বে আর ওএইচ মাইনাসটা পজিটিভ আয়নের সাথে জুড়বে। তাহলে এখানে HCl তৈরি হয়ে যাবে আর এখানে NaOH তৈরি হবে। এটা একটা অ্যাসিড তৈরি হলো, এটা একটা অ্যালকালি তৈরি হলো। তো ওয়াটার মলিকিউলগুলো এই কাজটা করে, আবার সল্ট থেকে অ্যাসিড অ্যালকালিটায় কনভার্ট করে দেয়, ওটাকে ফেরত পাঠিয়ে দেয়। দিস ইজ কল্ড সল্ট হাইড্রোলিসিস, এটাকেই বলে সল্ট হাইড্রোলিসিস। তো আমি বললাম যে উইক অ্যাসিড স্ট্রং বেস হলে, কিন্তু উইক অ্যাসিড স্ট্রং বেস হলে হাইড্রোলাইজড ওয়াটার টু গিভ অ্যালকালাইন সলিউশন, দে হ্যাভ পিএইচ মোর দ্যান 7, কারণ অ্যাসিডটা উইক আছে, বেসটা স্ট্রং আছে। যদি তোর স্ট্রং অ্যাসিড উইক বেস হয়, যে কথা আমি আগেই বলেছি, পিএইচ লেস দ্যান 7 হবে। কারণ স্বাভাবিক ব্যাপার যে অ্যাসিডটা স্ট্রং আছে, অ্যাসিডটা স্ট্রং দেখছিস, তার মানে অ্যাসিডিকের দিকে তার পিএইচ হবে, অ্যাসিডিকের দিকে তার পিএইচ 7 চাইতে কম হবে। সব থেকে গন্ডগোল হচ্ছে দুটোই যদি উইক হয়, এই সব সল্টগুলো স্ট্রং অ্যাসিড উইক বেসের সল্ট, এরা সবাই যত ক্লোরাইড নাইট্রেট সালফেট দেখবি সব এদের পিএইচ কি হবে, এদের পিএইচ হবে লেস দ্যান 7, লেস দ্যান 7, লেস দ্যান 7। অ্যাসিড বেস উইক বেস হলে কি হবে? হ্যাঁ স্যার উইক অ্যাসিড আর উইক বেস দুটোই উইক হলে বলিনি কি হবে? আমি এখনো বলিনি উইক অ্যাসিড উইক বেস বলছি, উইক অ্যাসিড উইক বেস বলছি আমি পরে। তো স্ট্রং অ্যাসিড উইক বেস এই রকম ধরনের সল্ট আছে, আয়রন ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম, এই সমস্ত সল্ট আছে, তাই সকলেরই পিএইচ 7 চাইতে কম। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস দুটোই যদি স্ট্রং হয় তাহলে তো অটোমেটিক্যালি নিউট্রাল হয়ে যাবে, নিউট্রাল সলিউশন ডেভেলপ করবে। কিন্তু যদি উইক অ্যাসিড উইক বেস হয়, যেরকম আমি তোকে বলছি অ্যামোনিয়াম অ্যাসিটেট CH3COO NH4,
এতে জল দিলে অ্যাসিটিক অ্যাসিডও হয়, আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও হয়। এটাও উইক, এটাও উইক। তো দুটোই যদি উইক হয়, সমান মাত্রায় উইক হয় না, ইকুয়ালি উইক হয় না। তো আমাকে জানতে হবে যে কোনটা বেশি উইক। এদের কে এ কে বি ভ্যালু আছে, দেখতে হবে যে কে যদি ইকুয়াল টু কে বি হয়, এর একটা কে ভ্যালু আছে, এর একটা কেবি ভ্যালু আছে। কে ইকুয়ালস টু কেবি হলে এটার পিএইচ 7 হবে। কে এ গ্রেটার দ্যান কেবি যদি হয় তাহলে পিএইচ লেস দ্যান 7 হবে, আর কে এ লেস দ্যান কেবি যদি হয় তাহলে পিএইচ গ্রেটার দ্যান 7 হবে। এদের কি করে বুঝবো? এটা বলে দেয়া থাকবে, এই ভ্যালুগুলো বলে দেয়া থাকবে, না বলে দেয়া থাকলে এটা পাওয়া যাবে না। এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, এক্সপেরিমেন্টাল ভ্যালু। তোদের এটা এতখানি দেবে না, সেই জন্য আমি আর অত ডিটেলে যাচ্ছি না। আমি শুধু এই কথাটাই বলছি যে এদের পারফেক্টলি ডিটারমিন করা সম্ভব নয়, এক্স্যাক্টলি জানা সম্ভবপর নয় কোনো ইনফরমেশন ছাড়া। এই ইনফরমেশন ছাড়া দুটো স্ট্রং মানে তো নিউট্রাল সবসময় হবে, কিন্তু উইক মানে উইক, উইকের ভ্যারাইটি হয়, স্ট্রং এর কোনো ভ্যারাইটি নেই। স্ট্রং মানে যারা পুরোটা ডিসোসিয়েট করে যায় তাকে বলে স্ট্রং, কিন্তু উইক মানে যে পুরোটা ডিসোসিয়েট করে না তাকে বলে উইক। তো পুরোটা ডিসোসিয়েট করে না, উইক অ্যাসিড উইক বেস সে বিভিন্ন রকমের হতে পারে। সে 90% ডিসোসিয়েট করতে পারে, 10% ডিসোসিয়েটও করতে পারে। সেই জন্য উইক বেস বা উইক অ্যাসিড যাকে বলছি সে কতটা উইক সেটা না জেনে এটা বলা সম্ভবপর নয়। স্ট্রং এর ক্ষেত্রে বলা যায় সবসময় নিউট্রাল হবে, কারণ স্ট্রং মানে সে 100% ডিসোসিয়েট করেছে। যদি কোনো পরীক্ষায় যদি এরকম বলে যে 100 না পেলে ফেল, তো 100 না পেলে যদি ফেল কেউ বলে, যদি এটা কন্ডিশন থাকে, তাহলে কাউকে যদি জিজ্ঞাসা করা যায় যে তুমি পাস করেছো, সে যদি বলে পাস করেছি, তার মানে আমার কাছে আর কোনো ডাউট নেই যে ও 100 পেয়েছে। কিন্তু যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি তুমি তোমার রেজাল্ট কি, ও যদি বলে ফেল করেছি, তাহলে আমার কাছে ওর রেজাল্টটা পরিষ্কার নয়। কারণ 100 না পেলে ফেল, কিন্তু 0 পেলেও ফেল, আবার 99 পেলেও ফেল। উইক মানে তার ভ্যারাইটি হতে পারে। উইক সব উইক এক রকমের নয়, উইক অ্যাসিড উইক বেস তাদের অনেক ভ্যারাইটি হতে পারে। কোনটা বেশি উইক কোনটা কম উইক, স্ট্রং এর কোনো ভ্যারাইটি নেই। স্ট্রং মানে যেটা 100% ডিসোসিয়েট করে, কিন্তু উইক মানে 100% ডিসোসিয়েট না করলেই তাকে বলে উইক। বুঝে গেছি স্যার। সেই জন্য উইকটা এক্স্যাক্টলি কতটা উইক সেটা জানতে হবে, সেটা কে এবং কেবির ভ্যালু আছে। অ্যাসিড কতটা স্ট্রং কতটা উইক কে এর ভ্যালু দেখে বোঝা যায়, বেস কতটা স্ট্রং কতটা উইক তা কেবি ভ্যালু দেখে বোঝা যায়। তো সেটা না জানলে, সেটা ইনফরমেশনটা আমাকে না দিলে আমি কিন্তু বলতে পারবো না। এটাই সত্যি কথা, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, যে কথাটা আমি তোকে বললাম। এবারে এই টোটাল জিনিসটা আমি তোকে বললাম যে এগুলো আমাদের এই চ্যাপ্টারটা, যেটা অ্যাসিড বেস সল্ট বলে যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারে এই টোটাল যে জিনিসগুলো আমি এই এতগুলো ক্লাস ধরে আমি সবগুলোই ধরে 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 বললাম। বলছি এফ্লোরেসেন্ট, ডেলিকুয়েসেন্ট, ড্রাইং, ডিহাইড্রেটিং, হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স এগুলো নেবে, এগুলো নেই না, এগুলো ক্লাস 9 এর জিনিস, এটা ক্লাস 9 এর রিক্যাপ। এগুলো ক্লাস 9 এই পড়ানো হয়, দেখবি ক্লাস 9 এই এই জিনিসটা ছিল। ডেলিকুয়েসেন্ট এইসব জিনিসগুলো 9 এর রিক্যাপ, সেই জন্য এই সল্ট গুলো এগুলো আর নতুন করে পড়ার দরকার নেই, ক্লাস 9 এর ছিল। এটা ক্লাস 9 এর রিক্যাপই বইয়ের মধ্যে দিয়েছে, এটা কোনো প্রয়োজন নেই, ক্লাস 9 এর সিলেবাসের মধ্যে এটা রয়েছে। তো যেহেতু ওগুলো সল্ট এক একটা, সেই জন্য এখানে বলেছে, কিন্তু ওগুলো আলাদা করে পড়ার দরকার নেই, কারণ ওগুলো ছাড়া, ওই অংশটা ছাড়া, ওটা 9 এর দেখবি, মনে করে দেখবি যে 9 এ ওটা ছিল, 9 এ ওটা পড়ানো হয়েছে। এটা সোজা ব্যাপার যে ইফ্লোরেসেন্ট সাবস্টেন্স মানে যেগুলো ওয়াটার বেরিয়ে যায় যার থেকে, যেরকম সোডিয়াম কার্বনেট, NH2O, গ্লোবাল সল্ট, এই সমস্ত যাদের জল বেরিয়ে চলে যায়। ডেলিকুয়েসেন্ট সাবস্টেন্স হচ্ছে যারা ময়েশ্চার অ্যাবজর্ব করে
এবং সেই ময়েশ্চারে নিজে ডিজলভ করে যায়, নিজে ডিজলভ করে, অ্যাবজর্ব করে, এট দ্য সেম টাইম তাতে ডিজলভও করে, তখন তাকে বলে ডেলিকুয়েসেন্ট সাবস্ট্যান্স। আর হাইগ্রোস্কোপিক সাবস্ট্যান্স হচ্ছে অ্যাবজর্ব করে ওয়াটার মলিকিউল, কিন্তু তার মধ্যে ডিজলভ করে যায় না। দুটোর মধ্যে তফাৎ আছে, হাইগ্রোস্কোপিক সাবস্ট্যান্স আর ডেলিকুয়েসেন্ট সাবস্ট্যান্সের মধ্যে তফাৎ আছে। ডেলিকুয়েসেন্ট সাবস্ট্যান্স সবসময় ময়েশ্চার নেবে এবং তার মধ্যে ডিজলভ করে যাবে, যেরকম ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলো ডেলিকুয়েসেন্ট সাবস্ট্যান্স। হাইগ্রোস্কোপিক সাবস্ট্যান্স হচ্ছে H2SO4 কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ, এগুলো হচ্ছে হাইগ্রোস্কোপিক সাবস্ট্যান্স। আর জল অ্যাবজর্ব করে কিন্তু তার মধ্যে ডিজলভ করে যায় না। তো এগুলো আমি বললাম, এই চ্যাপ্টারের যাবতীয় কন্টেন্ট আমি বললাম, এর সাথে কিছু কোশ্চেন্স রয়েছে, সেই কোশ্চেন্স গুলো একটু এত কিছু পড়ালাম, কোশ্চেন অ্যান্সার আমি করাবো, কিন্তু পরে করাবো, একটু পড়েই নেই আর কি, চ্যাপ্টারটা ভালো করে পড়ে দেখে নে। আমি তো সব পিডিএফ গুলো পাঠিয়ে দিই, পাওয়ার পয়েন্টের পিডিএফ গুলো পাঠিয়ে দিই, সেগুলো ভিডিওগুলোও পাঠিয়ে দিই, তো সেগুলো দেখতে থাক, সেগুলো পর রেডি হয়ে গেলে তারপরে আমরা পরীক্ষা নেব, অ্যাসিড বেস সল্টের উপর পরীক্ষা নেব। এখন তো মানে কবে স্কুল খুলবে, আবার তো লকডাউন শুরু হয়ে গেল কালকে থেকে, সেই জন্য মানে আবারও একটা বিপত্তি শুরু হয়ে গেল যে কিছুই ঠিকঠাক, কবে পরীক্ষা হবে, কি হবে না হবে, কবে স্কুল খুলবে, কোনো কিছুই ঠিক নেই। এবছরটা এরকম ভাবেই মনে হচ্ছে কেটে যাবে। আমাদের পড়াশোনা করতে হবে, সিলেবাস কভার করতে হবে। তো যেমন যেমন স্কুলে অনলাইনে ক্লাস হচ্ছে সেরকম সেরকম আমাকে বলবি, সেই চ্যাপ্টার গুলো বলবি। আমরা যেরকম ভাবে পড়াচ্ছি আশা করছি বুঝতেই পারছিস, আমি একটু সময় নিয়ে চ্যাপ্টার গুলো পড়াচ্ছি, কারণ এটা হয়তো আমি অ্যাসিড বেস সল্ট হয়তো একদিন দুদিনের মধ্যেই পড়িয়ে দেওয়া যেত, কিন্তু সেটা অফলাইনে হয়, সামনাসামনি থাকলে তাড়াতাড়ি করে বললে হয়ে যায়, কিন্তু এখানে অফলাইনে যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, তাই কিন্তু আমাকে একটু সময় নিয়ে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা স্টেপ ধরে ধরে পড়িয়ে যেতে হচ্ছে। সেই জন্য একটু সময় লাগছে বটে, কিন্তু ভালোভাবেই চ্যাপ্টারগুলো শেষ করা যাচ্ছে। তো সেই জন্য একটু সময় লাগছে, হাতে তো সময় আছে আমাদের অনেক, সেই জন্য সময় লাগুক, চ্যাপ্টারগুলো ভালোভাবে শেষ হোক, এটাই চাইবো। কি বলছিস? স্যার আমি শ্রদ্ধা বলছিলাম। হ্যাঁ বলো ভাই, কি বলছো বলো। হ্যাঁ স্যার, বলছি কি যে আপনি যে পোর্শনটা আজকে পড়ালেন না, ওটা আমাদের স্কুল থেকে কাটিয়ে দিয়েছে। কোনটা পড়ালাম? আপনি যে আজ পোর্শনটা পড়ালেন না, প্রিপারেশন অফ সল্ট, হ্যাঁ, ওইটা কাটিয়ে দিয়েছে আমাদের স্কুল থেকে। আমাদের তো আছে এখন, আমাদের এইটার পিপিটি পর্যন্ত দিয়ে দিয়েছে স্কুলে। পাঠিয়েছে? আচ্ছা, তাহলে তো বুঝতে পেরে গেছিস নিশ্চয়ই। ওটা দেখেছিস, ওটা কিরকম আছে, আমাকে পাঠাতে পারবি তুই ওটা? কাকে বলছো? আমি শ্রদ্ধাকে বলছি। স্যার কাটিয়ে দিয়েছে, আমাদের নেই, ওই পোর্শনটা নেই। ও বাদ দিয়ে দিয়েছে? হ্যাঁ বাদ দিয়ে দিয়েছে। ও আচ্ছা, বাদ দিয়ে দিয়েছে, কিন্তু কিন্তু আমি একটা কথা বলছি, এটা তো বোর্ডসের সিলেবাস ভাই, এটাতে তো বোর্ডসের থেকে তো এবছরে কিছু এখনো পর্যন্ত বাদ দেওয়ার জিনিসটা ডিক্লেয়ার করেনি। আগের বছরে যে সিলেবাস ছিল তাতে বাদ দিয়েছিল, যে বছরের সিলেবাসে তাতে বাদ দেওয়া ছিল, কিন্তু এখনো তো এই বছরের সিলেবাসে তো বোর্ডসের সিলেবাসে তো কিছু রিডিউস সিলেবাসে পাবলিশ করেনি। তাহলে বোর্ডসের সিলেবাস স্কুল কি করে বাদ দেবে? স্কুল কি করে এটা বাদ দিতে পারে? এখনো তো আইসিএসসি বোর্ড থেকে তো কিছু এরকম রিডিউস সিলেবাস কি বলেছে যে ক্লাস 10 এর যারা তোরা পরে পরীক্ষা দিবি তাদের জন্য সিলেবাস রিডিউস করা হচ্ছে, এরকম কি কিছু বলেছে? আপাতত তো কিছু বলেনি। কিছু তো বলেনি এখনো তো ওটা বলেনি, তাহলে স্কুল কি করে ওটা বাদ দেয়? ওটা সিলেবাসের মধ্যেই আছে, এটা পড়তে হবে। পরে যদি দেখা যায় যে পরের বছরে সময়ও আর কি সব থাকলো তখন সিলেবাস রিডিউস করলো,
তখন আমরা না হয় পোর্শন বাদ দেবো, কিন্তু এখন পড়তে গেলে কিন্তু এগুলো পড়তেই হবে, কিছু করার নেই। তো এর থেকে কোশ্চেন আসে, স্কুল কিন্তু নিজের থেকে বাদ দিতে পারে না। স্কুল কিভাবে বাদ দেবে বল তুই? তাহলে তো ফাইনাল পরীক্ষার সময় তো স্কুল কোশ্চেন করে না, কোশ্চেন তো বোর্ডের আন্ডারে কোশ্চেন হয়, তো তখন তো প্রবলেম হয়ে যাবে। সেই জন্য তুই পড়তে থাক, স্কুল বাদ দিক। ওকে স্যার। হ্যাঁ, স্কুল বাদ দিক, স্কুলে বাদ দেওয়ার কিন্তু এরকম রাইট নেই। যখন দেখবি যে রিডিউস সিলেবাস হয়েছে, আমিই তোকে জানিয়ে দেবো যে এই চ্যাপ্টারের এই অংশ বাদ গেছে। আগের বছরে যাদেরকে পড়িয়েছিলাম তাদের এরকম সিলেবাসের কিছু কিছু জায়গা বাদ দিয়েছিল, কিন্তু এবারে এরকম ধরনের কোনো কিছু বলেনি, কোনো স্কুলও তাই কিছু বলছে না। স্কুল যেরকম যেরকম আছে সেরকমই পড়াচ্ছে। যাকে এই পর্যন্ত থাকলো, আমি কিছু কোশ্চেন পাঠিয়ে দেবো, তোরা একটু দেখবি, আমি পারলে ডিসকাস করে দেবো। পরের দিনকার আমরা ইলেকট্রোলিসিস চ্যাপ্টার পড়াবো। শ্রদ্ধা, তোদের কি কোন চ্যাপ্টার পড়াবো? সেগুলো কি সলভ করে পাঠাতে হবে? আমি কোশ্চেন দিয়ে দেবো, তোরা একটু সলভ করবি। আমি 10টা কোশ্চেন এখান থেকে দিয়ে দিচ্ছি, তোরা একটু সলভ করবি। এখানে একটা কোশ্চেন আছে এটা, তারপরে কোশ্চেন আমি এটা পাঠিয়ে দেবো, এরপরে কোশ্চেন এটা, এরকম 10টা কোশ্চেন আমি দেব। এই 10টা কোশ্চেন আমাকে সলভ করে আমাকে পাঠাবি। এটা পরীক্ষা নয়, কিন্তু আমাকে তোরা এই সলভ করে দিবি, আমি পরে ডিসকাস করে দেবো, কিন্তু তোরা আগে করবি। চ্যাপ্টারটা পড়া হয়েছে, সেখান থেকে 10টা কোশ্চেন আমি দিয়েছি, আর কিছু না। এই চ্যাপ্টারের উপরেই যা পড়া হয়েছে তার উপরেই 10টা কোশ্চেন দেওয়া রয়েছে এখানে। এই 10টা কোশ্চেন তোরা সলভ করে আমাকে 1 থেকে 10 পর্যন্ত দিবি। এটা হোমওয়ার্ক রইল, কিছু না কাজ করলে হবে না। তো এই পর্যন্ত আজকে বললাম, আমি এইগুলো কোশ্চেনগুলো পাঠিয়ে দিচ্ছি, সব পাঠিয়ে দিচ্ছি, তোরা এগুলো করতে থাক। আমি ইলেকট্রোলিসিস পরের সপ্তাহে পড়াবো, আর তোদের যেরকম চ্যাপ্টার পড়া হবে সেরকমই পড়াতে থাকবো। এ পর্যন্ত থাকলো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে, ভালো থাকিস। গুড নাইট স্যার, থ্যাংক ইউ স্যার।